আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের রাতুল স্যার এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আজকে আবারও আরেকটি মাইক্রোশট নিয়ে হাজির হয়েছি আমি। আজকের টপিক হচ্ছে প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়ার সংক্রান্ত প্রশমন বিন্দু রিলেটেড যে গ্রাফগুলো আছে সেগুলো। চলো শুরু করি। দেখো, প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া আমরা ছোটবেলায় অলরেডি জেনেছি, তারপরেও আবার একটু যদি বলি, প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ আর পানি তৈরি করবে। নিরপেক্ষ পদার্থ বলতে আমরা লবণকে বুঝি। তো যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে প্রশমন করে নিরপেক্ষ পদার্থ পানি তৈরি করবে তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলতেছি। তো এখন ডিপেন্ড করতেছে অ্যাসিড আর ক্ষার, এইটা অ্যাসিড আর ক্ষারের উপর ভিত্তি করে প্রশমন বিক্রিয়াকে কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি, দেন সেটার গ্রাফ করবো। যেমন ধরো দুর্বল অ্যাসিড যদি হয়, দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার একটা বিক্রিয়া, আবার সবল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার একটা বিক্রিয়া, আবার সবল অ্যাসিডের সাথে সবল ক্ষার একটা বিক্রিয়া, আবার দুর্বল অ্যাসিডের সাথে সবল ক্ষার একটা বিক্রিয়া। এরকম করে 4 ধরনের কম্বিনেশন কিন্তু আমরা পাই। সেই 4 ধরনের কম্বিনেশনের ডিফারেন্ট গ্রাফটা কীরকম হবে, আর সেই গ্রাফটার প্রশমন বিন্দুটা কি হবে, সেটাই হচ্ছে আজকের আলোচনা। তো প্রশমন বিক্রিয়া সম্পর্কে হয়তো তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের টপিকটাতে দেখে আসি। প্রশমন বিক্রিয়া তো আমরা বুঝলাম, বাট প্রশমন বিক্রিয়ায় কি হয়? একটা বিক্রিয়া ধরো ট্রাইটেশনের মাধ্যমে প্রশমন বিক্রিয়া যদি করি, আমরা একটা পাত্রে ধরো সাপোজ একটু অ্যাসিড আছে, কিছু পরিমাণ অ্যাসিড আছে, দেন সেই অ্যাসিডের মধ্যে তুমি ক্ষার ঢালতেছো, তুমি ফোটায় ফোটায় ক্ষার ঢালতেছো, যেটা অ্যাকচুয়ালি ট্রাইটেশন প্রক্রিয়া। তো ফোটায় ফোটায় তুমি ক্ষার ঢালতেছো, একটা টাইম পরে কি হবে, সবগুলা অ্যাসিড মানে এই পাত্রে যতগুলো অ্যাসিড ছিল সবগুলো অ্যাসিড যদি তোমার নিষ্ক্রিয় প্রশমিত হয়ে যায়, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ। এখন সেটার মধ্যে নিরপেক্ষ পদার্থ আছে, বুঝলাম। বাট এই যে নিরপেক্ষ পদার্থ হইলো, এর পরেও যদি আমি ক্ষার ঢালতে থাকি, তখন দ্রবণটা কিন্তু ক্ষারীয় হয়ে যাবে আস্তে আস্তে। তার মানে আমাকে একটা সার্টেন টাইমে থেমে যেতে হবে, যেখানে পদার্থটা নিরপেক্ষ হয়ে যাবে বা কমপ্লিটলি প্রশমিত হয়ে যাবে। কথা হচ্ছে, আমি বাহ্যিকভাবে দেখে কিভাবে বুঝবো ক্যালকুলেশন ছাড়া যে হ্যাঁ এই পদার্থটা এখন প্রশমিত হয়ে গেছে? এই জিনিসটা কি বোঝার কোনো উপায় আছে? এই কনসেপ্টটা থেকে অ্যাকচুয়ালি নির্দেশকের ধারণাটা আসে যে হ্যাঁ, যদি এমন কোনো পদার্থ থাকতো যে এর মধ্যে দিলে এটা হচ্ছে একদম ঠিক প্রশমন মাত্রায় কমপ্লিট হওয়ার পরে, অর্থাৎ সম্পূর্ণ অ্যাসিড কমপ্লিটলি প্রশমিত হওয়ার পরে নিরপেক্ষ পদার্থে পরিণত হওয়ার পরে একটা সিগন্যাল দিবে, যেই সিগন্যালটা দেখে আমরা বুঝবো যে হ্যাঁ এখানে কমপ্লিটলি অ্যাসিডকে ক্ষারগুলা প্রশমিত করে ফেলছে। তাহলে সেই সেই নির্দেশটা যে দিবে, সেই নির্দেশটা যারা দিবে তাদেরকে বলবো আমরা নির্দেশক, অর্থাৎ যারা হচ্ছে কোনো প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দু বা নিরপেক্ষ বিন্দু নির্দেশ করে। এখন এই নির্দেশকগুলা কারা অ্যাকচুয়ালি? এই নির্দেশকগুলো অ্যাকচুয়ালি আর কিছুই না, দুর্বল জৈব অ্যাসিড আর ক্ষার। দুর্বল জৈব অ্যাসিড আর ক্ষারকে এই সকল কাজে ব্যবহার করা হয়। এগুলো কি করে আমি বলি তোমাকে। এগুলো ফোটায় ফোটায় ফার্স্টে অ্যাসিডের মধ্যে একটু দিয়ে রাখতে হয়। এটা যখন ক্ষার এসে একদম কমপ্লিটলি প্রশমিত করে ফেলে, তখন এরা হচ্ছে কালার পরিবর্তন করে। এরা পুরো দ্রবণের কালারটা এমনভাবে পরিবর্তন করে যে পরিবর্তনটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ প্রশমন বিন্দু কমপ্লিট, এখন এটা নিরপেক্ষ হয়ে গেছে। এরাই হচ্ছে বলতে পারো নির্দেশক। আমি তোমাদেরকে এখন একটা নির্দেশকের লিস্ট দিচ্ছি, যারা বিভিন্ন ক্ষারীয় মাত্রায়, ক্ষারীয় মাধ্যমে এবং তোমার অ্যাসিডীয় মাধ্যমে কি ধরনের কালার দেয় এবং কোন রেঞ্জে এই নির্দেশকগুলো কাজ করে তা তোমরা দেখতে পাবা। দেখো যে ছকটি আমি লিখেছি এখানে, ফেনোফথ্যালিন এক ধরনের নির্দেশক। সেই নির্দেশকটা হচ্ছে অম্লীয় মাধ্যমে বর্ণহীন থাকে, আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে লালচে বেগুনি দেখায়। এটা খেয়াল রাখবা, অম্লীয় মাধ্যমে বর্ণহীন, ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি। আর এর পিএইচ রেঞ্জ হচ্ছে বেস্ট 8.2 থেকে 9.8 রেঞ্জ। এই রেঞ্জে সে ভালো কাজ করে, বা এই রেঞ্জে সে তোমার নিরপেক্ষ বিন্দুটা করতে পারে, পয়েন্ট আউট করতে পারে। থাইমল ব্লু হচ্ছে হলুদ আর নীল, অর্থাৎ অম্লীয় দ্রবণে সে হলুদ দেখাবে, ক্ষারীয় দ্রবণে সে নীল দেখাবে। আর পিএইচ রেঞ্জ হচ্ছে 8 থেকে 9.6 রেঞ্জে। আর এই রেঞ্জটা না বিভিন্ন জায়গা থেকে ভ্যারি করতে পারে। তো আমি যেটা করছি, আমি হচ্ছে হাজারি স্যারের বই থেকে এটা ফলো করছি। তোমরা চাইলে বিভিন্ন বই বিভিন্ন দেওয়া আছে, ওটা ফলো করতে পারো, বাট বেস্ট হয় হচ্ছে হাজারি স্যারের বইটা ফলো করা, কারণ হচ্ছে এটা একটা জেনারেল বই, আর এখান থেকে সব জায়গায় বেশি কোশ্চেন টোশ্চেন ফলো করে। সো এই ইনফরমেশনটা হাজারি স্যারের বই থেকে পড়লে আই থিঙ্ক বেটার হবে। দেখো ক্রিসল রেড যেটা, সেটা অম্লীয় দ্রবণে হলুদ দেবে, ক্ষারীয় দ্রবণে লাল দেবে। এর পিএইচ রেঞ্জ হচ্ছে 6.8 থেকে 8.4। এরপরে দেখো এই যে তিনটার দিছো না, এটা মোটামুটি হচ্ছে মাঝখানের রেঞ্জ। এই দুইটা হচ্ছে তুলনামূলক ক্ষারীয়,
এই তিনটা হচ্ছে তুলনামূলক অ্যাসিডীয় রেঞ্জে। তো সেই হিসাবে ক্রিসল রেটটা দেখো 6.8 থেকে 8.4, একদম অম্লীয় দিকে আসতেছে আসতেছে ভাব। ব্রোথাইমল ব্লু অম্লীয়তে হলুদ রং দেবে, ক্ষারীয়তে নীল রং দেবে। এটার কালার হচ্ছে, এটারও রেঞ্জ হচ্ছে 6 থেকে 7.6। এরপরে দেখো লিটমাস পেপার আমাদের খুব পরিচিত, অম্লীয়তে লাল দেবে, ক্ষারীয়তে নীল দেবে, আর এটা 6 থেকে 8 রেঞ্জে বেশি ভালো কাজ করে লিটমাসটা। এরা হচ্ছে নিরপেক্ষ লেভেলে, এটা হচ্ছে অম্লীয় লেভেলে, অম্ল নিরপেক্ষ লেভেলে, আর তুলনামূলক এরা হচ্ছে ক্ষারীয় লেভেলে। ও সরি, উল্টা লিখছি আমি, এটা ক্ষারীয় লেভেলে, ক্ষারীয়, এরা হচ্ছে অম্লীয় লেভেলে ভালো কাজ দেবে। এরপরে দেখো মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ মোটামুটি সেম সেম প্রায়। এরা অম্লীয়তে মিথাইল রেড দেবে লাল, অরেঞ্জ দেবে গোলাপি, দেন ক্ষারীয়তে দেবে হলুদ আর হলুদ। তাহলে বলো তো এটা অরেঞ্জ কেন নামকরণ করা হয়? কারণ হচ্ছে তোমার নিরপেক্ষ বিন্দুতে আসলে এই দুইটা মিক্সচারও একটা গোলাপ, একটা তোমার অরেঞ্জ অরেঞ্জ শেড দেয়, আর এটা দেখতেও অরেঞ্জ কালারের। এটা দেখতে মনে হয় হচ্ছে যে অরেঞ্জ ড্রিঙ্কগুলো পাওয়া যায় না বাজারে, মিরিন্ডা, ওরকম টাইপের কালার দেয়, এটা দেখায়। আচ্ছা, তো এটার পিএইচ রেঞ্জ হচ্ছে 4.2 থেকে 6.3, আর মিথাইল অরেঞ্জের যেটা সেটা হচ্ছে 3.1 থেকে 4.4, মানে মোটামুটি অম্লীয় লেভেলে। আর লাস্টে থাইমল ব্লু, যেটা এখানে থাইমল ব্লু একটা আছে, দুইটাই থাইমল ব্লু, বাট এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমের জন্য প্রিপেয়ার করা মোস্টলি, আর এটা অম্লীয় মাধ্যমের জন্য প্রিপেয়ার করা। এটা হচ্ছে অম্লতে লাল দেখাবে আর ক্ষারীয়তে হলুদ দেখাবে। এটার পিএইচ রেঞ্জ হচ্ছে 1.2 থেকে 2.8। এই রেঞ্জে এই নির্দেশকগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে তুলনামূলক আমরা তোমার নিরপেক্ষ বিন্দুটা আইডেন্টিফাই করতে পারবো। এবার চলো আমরা দেখি কোন ধরনের বিক্রিয়ায় কোন ধরনের নির্দেশকগুলো ব্যবহার করা যায়, অর্থাৎ গ্রাফ বুঝে কিভাবে আমরা নির্দেশক ডিসাইড করতে পারবো। প্রশমন বিক্রিয়ায় সবল আর দুর্বল দুই ধরনের অ্যাসিড থাকতে পারে। দুর্বল অ্যাসিড প্লাস সবল দুর্বল ক্ষার, এই চার ধরনের কম্বিনেশনে কি ধরনের গ্রাফ হয় আর সেই গ্রাফের নিরপেক্ষ বিন্দু নির্ণয় করার জন্য কি ধরনের নির্দেশক ব্যবহার করা যায় সেটাই হচ্ছে এখন আমি আলোচনা করে তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সবল অ্যাসিড সবল ক্ষার। তো সবল অ্যাসিড সবল ক্ষার, সবল অ্যাসিড প্লাস সবল ক্ষার। একটা এক্সাম্পল দেখো, HCl প্লাস NaOH, এটা হবে হচ্ছে NaCl প্লাস H2O। এইবার যদি এটাকে আমরা গ্রাফে প্রকাশ করি তাহলে যেটা পাবো আলটিমেটলি, খেয়াল করো, আমরা সবল অ্যাসিডটা মনে করো পাত্রে ছিল, তার মানে পিএইচ তখন ছিল লো। তো লো পিএইচ থেকে আস্তে আস্তে যদি যাত্রা শুরু করে, সময় আমরা এদিকে হচ্ছে সময় দেব, সরি এদিকে আমরা হচ্ছে NaOH এর ঘনমাত্রা দেব, আর এদিকে আমরা হচ্ছে এমএলএ মানে মোলারিটি বাড়াইতে যাব, এদিকে পিএইচ মোলারিটি বলছে আয়তন বাড়াইতে যাবো, এদিকে হচ্ছে পিএইচ দেখবো। তো ফার্স্টে কি হয়, আস্তে আস্তে এটা বাড়তে থাকে, হঠাৎ করে একটা খাড়া সিচুয়েশন চলে আসে, দেন আবার বেঁকে যায়। এই যে খাড়া যে সিচুয়েশনটা দেখতেছো না, এই খারাপ পার্টটাই হচ্ছে সাডেন চেঞ্জ হয়। ধরো তুমি একটা পাত্রের মধ্যে অ্যাসিড আছে, ফোটায় তুমি খার দিতেছো, হঠাৎ করে কালারটা খুব বেশি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো ওই মোমেন্টের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে সার্টেন একটা বিন্দু হচ্ছে 7, এটা হচ্ছে ধরো সাপোজ পিএইচ 7, আর পিএইচ 7 এর এই বিন্দুটা এখানে ধরো মনে করো নিরপেক্ষ বিন্দু বা প্রশমন বিন্দু। নিরপেক্ষ বিন্দু না বলি আমরা, প্রশমন বিন্দু বলি, প্রশমন বিন্দু। এখন এই যে প্রশমন বিন্দুটা, এটা হচ্ছে সবল অ্যাসিড এবং সবল ক্ষারের জন্য গ্রাফ। এই গ্রাফে এই প্রশমন বিন্দুটা নির্ণয় করার জন্য এই রেঞ্জে যে ভালো পিএইচ, এই ভালো রেঞ্জে পিএইচে যে ভালো কাজ করতে পারবে সেই ধরনের নির্দেশক আমাদের ব্যবহার করতে হবে। খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা চাইলে ক্ষারীয় পার্টের জন্য ইউজ করতে পারি ফেনফথ্যালিন, আর অম্লীয় পার্টের জন্য ইউজ করতে পারি হচ্ছে মিথাইল অরেঞ্জ। তো এই ফেনফথ্যালিন আর মিথাইল অরেঞ্জ দুইটাই যদি ইউজ করি তাহলে এই রেঞ্জটা আমরা ক্যাপচার করতে পারবো, আর এই রেঞ্জে প্রশমন বিন্দুটা আমরা বুঝতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ক্ষেত্রে আমার কি কি নির্দেশক যাবে? এই ক্ষেত্রে আমার নির্দেশক লাগবে হচ্ছে ফেনফথ্যালিন আর হচ্ছে মিথাইল অরেঞ্জ।
তুমি মিথাইল অরেঞ্জ রেড দুইটাই ইউজ করতে পারো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মিথাইল অরেঞ্জ রেড দুইটাই অম্লীয় মাধ্যমের জন্য, ফেনফথ্যালিন হচ্ছে ক্ষারীয় পার্টের জন্য। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটা এক্সাম্পল, এটা ছিল সবল অ্যাসিড সবল ক্ষার। এবার চলো আমরা দেখি দুর্বল অ্যাসিড সবল ক্ষার। দুর্বল অ্যাসিড সবল ক্ষারের জন্য কি হবে? দুর্বল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড, একটা এক্সাম্পল যদি নেই, CH3COOH প্লাস NaOH বিক্রিয়া করে হবে CH3COONA প্লাস H2O। খুবই ভালো কথা। এটার গ্রাফটা হবে এরকম, সেম কাহিনী করব আমরা। এই বরাবর নেব NaOH এর ঘনমাত্রা মিলিলিটার এককে, এই বরাবর নেব pH। দুর্বল অ্যাসিডটা পাত্রে যদি থাকে তাহলে আবার লো থেকে শুরু হবে, বাট এবার কি হবে জানো? এইবার গ্রাফটা একই রকমভাবে হবে, বাট এটার প্রশমন মাত্রাটা হবে একদম নিচের পার্টে, আর খারাপ পার্ট হবে হচ্ছে প্রশমন থেকে পরে। অর্থাৎ আমি বলতে পারি যে এটা ক্ষারীয় রেঞ্জে খারাপ পার্ট হবে, কেননা দুর্বল অ্যাসিডের সবল ক্ষারের যে দ্রবণটা, এটা প্রশমন বিক্রিয়া কমপ্লিট হওয়ার পরেও, টোটাল নিরপেক্ষ পদার্থ হওয়ার পরেও যে লবণটা পাবা না, এই লবণটা না হালকা ক্ষারীয়, কেননা ক্ষারটা ছিল সবল। এই কারণে এই পাত্রটা ক্ষারীয় রেঞ্জে ভালো তোমার নির্দেশক হিসেবে ভালোই কাজ করবে। তো এই ক্ষেত্রে প্রশমন বিন্দু যদি তুমি বের করতে চাও, প্রশমন বিন্দু, তার মানে ডেফিনেটলি তোমাকে ক্ষারীয় রেঞ্জের কাউকে ইউজ করতে হবে, কেননা সবল ক্ষারের কারণে টোটাল দ্রবণটা একটু ক্ষারীয় রয়ে গেছে মিশ্রণটা। এই কারণে এখানে তুমি যদি ক্ষারীয় রেঞ্জের কাউকে ইউজ করতে চাও, H7 কিন্তু এটা, আর এই ক্ষেত্রে PH7 কিন্তু প্রশমন বিন্দু হবে না, এটাও খেয়াল রাখো। তো এই ক্ষেত্রে যদি তোমরা নির্দেশক ইউজ করতে চাও তাহলে ডেফিনেটলি ক্ষারীয় মাধ্যমে যে ভালো কাজ করে তাকে ইউজ করতে হবে। আর আমরা জানি, একটু আগে ইউজ করলাম আমরা ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন এই ক্ষেত্রে ভালো কাজ করবে, কেননা সে ক্ষারীয় মাধ্যমে ভালো দেয়, রেজাল্ট দেয়। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। এই গ্রাফটা কিন্তু PH7 এর আগে পরে খাড়া না, PH7 এর পরে খাড়া, মানে ক্ষারীয় পার্টে যে খাড়া গ্রাফ প্রকাশ পাইছে। তো এটা একটু খেয়াল রেখো। এরপরে দেখো আরেকটা পসিবিলিটিস কি হতে পারে, এবার হচ্ছে সবল অ্যাসিড দুর্বল ক্ষার। সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল অ্যাসিড দুর্বল ক্ষার। এটার গ্রাফটা কেমন হতে পারে আমি তোমাদেরকে দেখাই। এই ধরো একটা গ্রাফে এই বরাবর একটা এক্সাম্পল যদি দিই আমি তোমাদেরকে, সবল অ্যাসিড হচ্ছে HCl আর NH4OH, এটা যাবে হচ্ছে NH4Cl প্লাস H2O। এই ক্ষেত্রে দ্রবণটা কিন্তু একটু অ্যাসিডীয়, ধরো এই যে লবণটা কিন্তু একটু অম্লীয় টাইপ হবে, কেননা এটা অম্লটা সবল ছিল আর ক্ষারটা দুর্বল। তো এই বরাবর আমরা নেব হচ্ছে HCl এর ঘনমাত্রাটা, এই বরাবর নেব pH, আর এটা যেহেতু দুর্বল ক্ষার পাত্রে ছিল, তো দুর্বল ক্ষারের pH দিয়ে শুরু করব। এটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে নামবে। যদি আমারটা খাড়া হয় নাই, যদি খাড়া করি এরকম হবে। আর এই ক্ষেত্রে না PH7 হবে এইটা, কিন্তু প্রশমনের গ্রাফের যে খাড়া পার্ট সেটা হবে হচ্ছে এইটা, প্রশমন বিন্দু PH7। অর্থাৎ এটা PH7 এর নিচে এসে খাড়া দেখাবে, অর্থাৎ অম্লীয় রেঞ্জে এটা খাড়া দেখাবে। তাহলে অম্লীয় রেঞ্জে তোমার নির্দেশক কোনটা ভালো কাজ করে? মিথাইল রেঞ্জ, মিথাইল রেড। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ লিখে দিলাম আমি, এটা লিখলেই হলো। মিথাইল অরেঞ্জ হচ্ছে এই রেঞ্জে ভালো তোমার বিক্রিয়া, তোমার নির্দেশক হিসেবে কাজ করবে। তো আশা করি এই গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো সবল অ্যাসিড দুর্বল ক্ষারের। এবার লাস্ট যেটা খেয়াল করো, লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের বেলায় কি হবে দেখো, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, যেমন ধরো CH3COOH প্লাস NH4OH, CH3COONH4 প্লাস H2O। ফ্যাক্ট হচ্ছে এই বিক্রিয়াটা একমুখী হবে না, এটা হবে দ্বিমুখী বিক্রিয়া। দ্বিতীয় কথা হচ্ছে এই বিক্রিয়াটা খুবই 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 স্লো হবে।
বিক্রিয়াটা এতটাই স্লো হবে যেটাকে আমরা গ্রাফে প্রকাশ করে তাতে নির্দেশক ব্যবহার করলে আসলে কোনো কাজ হয় না, এত স্লো বিক্রিয়া হয় এটা এই দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের। এই কারণে এটার কোনো গ্রাফ নাই, মোটামুটি তোমার আলোচনার মতো নাই, আর এটাতে কোনো নির্দেশকের কথা বলা হয় নাই। আশা করি বুঝতে পেরেছো। তো এই গ্রাফগুলো যদি আসে পরীক্ষায়, তোমরা ডিরেক্টলি গ্রাফটা এঁকে আমি যেভাবে ব্যাখ্যা করলাম মুখে সেটাকে লিখে কি নির্দেশক ব্যবহার করলে ভালো হয় সেই নির্দেশকের নামটা লিখে দিলে মোটামুটি তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে আশা করি। তো আজকের মাইক্রোশটটা আমাদের এই টপিকটার উপরেই ছিল। দেখা হবে আবার পরের মাইক্রোশটে। আসসালামু আলাইকুম।